ইট পাথরের জীবন থেকে ছুটি নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য নিরিবিলি চলে এসেছি শ্রীমঙ্গলে। তো ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। আজকের গল্পে থাকছে নতুন আরেকটি ভ্রমণের অভিজ্ঞতা। তো বালিশিরা থেকে চেক আউট করে আমরা আরেকটি নতুন রিসোর্টে এসেছি। এই রিসোর্টটির নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। আসলে এটি যখন আমরা যাচ্ছিলাম এই পথ দিয়ে, তখন মনে হচ্ছিল যে কোনো একটা অরণ্যের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। পথটা কিছুটা দুর্গম, কারণ বৃষ্টি হলে এই পথ দিয়ে যাওয়া অনেক কঠিন। তারপরেও মনে হচ্ছিল যে এরকম একটা জায়গায় আমি অনেক দিন ধরে থাকতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম অরণ্যের দিনরাত্রির রিসোর্টটিতে। পথটা যদি একটু কঠিন ছিল, তারপরেও ওই সামান্য কঠিনটুকু সহ্য করতে পারলে তারপরে দৃশ্যটা আসলেই অনেক অদ্ভুত। তা আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাব, সেটা আপনাদেরকে পরে বলছি। তাই আমরা চেক ইন করলাম না, আমরা জাস্ট বালিশিরা থেকে এই রিসোর্টটা দূরত্ব সবেমাত্র 10 মিনিটের পথ। তো আমরা এখানে এসে আমাদের লাগেজগুলো রিসেপশনে রেখে ওদেরকে, যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল, আমরা রওনা হব আমাদের পরবর্তী গন্তব্যে। তো দেখেন চারিদিক, এত সুন্দর একটা দৃশ্য, যেটা দেখার জন্য এত দূর এত কষ্ট করে ছুটে এসেছি। যেদিকেই তাকাচ্ছি আমাকে এই পথের আর এই প্রকৃতির মায়া যেন আরও বেশি আঁকড়ে ধরছে। তো যাত্রা পথে আমরা কিছুক্ষণ থেমে থেমে, যেহেতু আমাদের নিজস্ব গাড়ি ছিল, গ্যাস রিফিল করা লাগছিল। আর এরই মাঝে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি, যে বৃষ্টির অপেক্ষায় আমরা ছিলাম। বৃষ্টির মধ্যে এত সুন্দর একটা যাত্রা, ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে এত বৃষ্টি যে আমরা ভাবছি যে যাব কিভাবে, বা আমাদের এই পথ কিভাবে আমরা পাড়ি দিব, কারণ কি পথ দেখাই যাচ্ছে না, এত ফোর্স ছিল বৃষ্টির। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাদা পাথর। তো আগেই বলে নেওয়া ভালো যে যদি সাদা পাথর যাওয়ার পরিকল্পনা থাকে তো অবশ্যই সিলেটে থেকে যাওয়াটাই ভালো, মানে সিলেটে হোটেলে স্টে করা, কারণ শ্রীমঙ্গল থেকে পথটা অনেক বেশি লম্বা হয়ে যায়, ডিস্টেন্স অনেক বেশি। তারপরেও অনেক সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নামে শুরু করলাম যাত্রা। যত বৃষ্টি বাড়ছে মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে এরকম বৃষ্টি থাকলে নদীতে যাব কিভাবে, বা সাদা পাথর পৌঁছাবো কি না। তারপরেও মানে এই সুন্দর যাত্রাটা উপভোগ করছি বৃষ্টির মাঝে। আমার খুবই ভালো লাগে এই গাড়ি করে লং ড্রাইভ, বৃষ্টি, গান শুনতে। তা আমরাও ঠিক এইভাবেই আগাচ্ছি, আর কিছুক্ষণ পর পর বৃষ্টির ফোঁটা গুনছি। আমার খুবই ভালো লাগছে, মনোমুগ্ধকর একটা বিষয়। যেমন হচ্ছে যে যাত্রা যতটাই লম্বা হোক না কেন, সেটা যদি আমরা উপভোগ করতে পারি, সেটা অবশ্যই আমাদের কাছে বিরক্তিকর মনে হবে না। তো যাই হোক, যাচ্ছিলাম, তারপরে সবার একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল, তো আমরা একটা জায়গায় থেমেছিলাম। তো বাচ্চারা ওয়াশরুমে যাবে, তো সেই ওয়াশরুমে ছিল অনেক ব্যাঙ, ছোট ছোট, ওরা ভয়ে মোটামুটি অস্থির অবস্থা। তো আমাদের যে ড্রাইভার ভাই ছিল, সে অনেক ভালো একজন মানুষ, তো সে আবার আমাদেরকে হেল্প করছিল। তো বিষয়টা খুব মজা লাগলো। তারপর আবার শুরু হলো যাত্রা। মানে আমার পথের যাত্রাটা এত ভালো লাগছিল যে যখন আমি ভিডিওগুলো এডিট করছিলাম, তখন আমি মানে ছোট করতে পারিনি। আমার মনে হচ্ছে যে এই সুন্দর দৃশ্য সবার দেখা উচিত এবং সবাইকে উপভোগ করা উচিত। তো চলেন একসঙ্গে উপভোগ করি আর অপেক্ষা করি গন্তব্যে পৌঁছানোর। ধীরে ধীরে বৃষ্টির বেগ কিছুটা কমে আসলো, তো আকাশও কিছুটা পরিষ্কার হয়ে গেল। তো আমার মনে হচ্ছিল যে গন্তব্যে পৌঁছানোর আগে হয়তো আল্লাহ অবশ্যই সব কিছু সুন্দর করে দেবে। তো আলহামদুলিল্লাহ অনেকটা লম্বা পথ পার হওয়ার পরে
যখন গন্তব্যের কাছাকাছি পৌঁছালাম তখন মানে মনে হচ্ছিল যে চোখের সামনে আমি যেটা দেখছি সেটা আসলে আমি দেখছি নাকি এটা একটা কোনো কল্পনা বা স্বপ্ন। মানে পাহাড়, সবুজ পাহাড়ের মাঝখানে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশ না, আমি অন্য কোথাও চলে আসছি, মানে অন্য একটা জগৎ। এতটা সুন্দর, যত রকম ক্লান্তি, যত মানে সব কষ্ট দুঃখ ভুলে গেলাম নিমিষের মাঝে, মানে এত সুন্দর। তো যাই হোক, আমাদের গাড়িটা পার্কিং করা হলো একটা জায়গায়। পার্কিং করে কিছুটা হেঁটে আমাদেরকে একটু নিচে নেমে এই জায়গাটায় আমরা আসলাম। এখান থেকে মূলত নৌকা ভাড়া করা হবে। সবাই খুবই এক্সাইটেড ছিলাম যে সাদা পাথর যাব, কিন্তু একটা বিষয় আমার না খুব মন খারাপ হয়ে গেছে যে এত মানে টুরিস্ট স্পটে ময়লা ছিল যে আমাদের সবার উচিত এই সুন্দর জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কেমন লাগছে? খুবই এক্সাইটিং। যাই হোক, আমরা নৌকা একটা ভাড়া করলাম। এখানে নৌকা ভাড়া 8 জন বসেছিলাম, পার হেড 100 টাকা করে দেয়া লেগেছে নৌকার ভাড়াতে, 800 টাকা টোটাল। তো সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে মনোমুগ্ধকর সামনে যাচ্ছি, আর যত যাচ্ছি তত আমার মুগ্ধতা আরও বেড়েই চলছে। তো আমরা নৌকায় অনেক মজা করছিলাম, প্রায় 30 মিনিট আধা ঘন্টার মতো লেগেছিল। তো আমরা অনেক গান গেতে গাইতে, গান শুনতে শুনতে যাচ্ছি আর এই পথে সৌন্দর্য উপভোগ করছি। মানে আমি যে দৃশ্যটা দেখছি আর যে মুহূর্তটা পার করছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর এই সৃষ্টি, আল্লাহর দুনিয়াটা কত সুন্দর, সুবহানাল্লাহ। তো আমাদের সবার দেখা উচিত। দেখেন চারিদিকে কত মেঘ আর সবুজ পাহাড় আর নদী, খুবই সুন্দর, সুবহানাল্লাহ। তো আমরা চলে এসেছি মানে যে আমরা সাদা পাথরের কাছে চলে এসেছি তা না, এখানে নৌকাটা থেমেছে। তো নৌকার ড্রাইভার থেকে নাম্বার নিয়ে আমরা আর কিছুক্ষণ, আমাদের একটা হাঁটা পথ আছে, যেহেতু ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তাই আমরা হেঁটেই যাচ্ছি। অনেকে চাইলে আবার ঘোড়া নিতে পারে। আমরা গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে সামনে আগাচ্ছি সাদা পাথরের দেখার খোঁজে। অনেকে দেখলাম যে ঘোড়া নিয়ে যাচ্ছে, কিন্তু ঘোড়ার প্রয়োজন হবে না যদি ওয়েদার ভালো থাকে, হয়তো 10-15 মিনিটের হাঁটা। তারপরে দেখলাম অনেক ছোট ছোট দোকান, আর এখানে ওরা বলছে এগুলা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। তো নানা রকম সোনপাপড়ি, কসমেটিক্স, মানে শ্যাম্পু, সাবান, তারপর যে চকলেটস, অনেক কিছু ছিল। তো আমার কাছে সেটা অরিজিনাল মনে হয়নি, তো আমি কিছু কিনিনি। দোকানগুলো একটু দাঁড়ালাম, দেখলাম, তারপরে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে সাদা পাথরের খোঁজে সামনে আগাচ্ছি একটু একটু করে। সুবহানাল্লাহ, কি অদ্ভুত সুন্দর দৃশ্য, নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। আল্লাহকে হাজার শুকরিয়া। আমি শ্রীমঙ্গল এসেছি, সিলেটে আগে যখন এসেছি জাফলং আর লালাখাল ঘুরে দেখেছিলাম, কিন্তু এখানে আসার পর আমার মুগ্ধতা এত বেড়ে গেল, আর আমি নিজেকে নিজে বারবার প্রশ্ন করছিলাম যে কেন আমি এখানে আগে আসিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যখন আমার জন্য উত্তম মনে করেছে তখনই আমি গিয়েছি এবং আমি অনেক উপভোগ করেছি। এবং ওয়েদারটা অসম্ভব রকম ভালো ছিল, চারিদিক মেঘ আর ঠান্ডা ঠান্ডা বাতাস। মনেই হচ্ছিল না যে এটা আমি একটা সামার সিজনে এসেছি। তো এই যে পানিটা এখানে একদম শান্তভাবে বয়ে যাচ্ছে, একটা সুন্দর মিষ্টি শব্দ পানি, আর তেমন একটা ভিড় ছিল না। আর এই যে সাদা পাথরগুলো, তো দেখে খুব মনটা ভরে গেল। তো আমি একা চুপচাপ কিছুক্ষণ বসে এই সুন্দর প্রকৃতির উপভোগ করতে লাগলাম। আর চলেন এখন আপনাদের সঙ্গে নিয়ে এই সুন্দর জায়গাটা উপভোগ করব।
মাঝে মাঝে এমন হয় না যে অনেক কিছু আমরা বলে বোঝাতে পারি না, শুধু এটা অনুভবেই রয়ে যায়। তো আমার আজকে এখানে এসে সেরকম একটা অনুভূতি যে আমি বলে বোঝাতে পারছি না, আমি শুধু মন ভরে নিঃশ্বাস নিচ্ছি আর এই সুন্দর প্রকৃতিকে অনুভব করছি। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি একা এই সুন্দর জায়গাটায় যদি অনেকক্ষণ বসে থাকতে পারতাম। তো আমরা যেখানেই যাই না কেন সব সময় একটা তাড়া থাকে যে সময় কম, তো আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু শেষ করে আবার যেতে হবে। তো অনেক রকম পরিকল্পনা ছিল যে আজকে সাদা পাথর দেখব, তারপর রাতারগুল যাব। তো এক ট্রিপে সব কিছু করা সম্ভব হয় না। তো আমরা খুব এনজয় করছিলাম, বাচ্চারা নিজেদের মতো মজা করছিল, বড়রা সবাই শপিংয়ের জন্য টুকটাক দেখছিল। তো একটা মানে খুবই সুন্দর এনভায়রনমেন্ট। আর এই জায়গাটায় একটা সাদা ঘোড়া দেখতে পেয়ে আমার কাছে একটা মানে হচ্ছে একটা স্বর্গীয় একটা অনুভূতি, যে এক আকাশে মেঘ, সবুজ পাহাড়, নদী, আর দেখেন এই সাদা ঘোড়াটা কি সুন্দর, সুবহানাল্লাহ। আমি মুগ্ধ হয়ে শুধু দেখছি আর দেখছি যে আমার চোখের সামনে আসলে এই সুন্দর দৃশ্য নাকি কোনো একটা শিল্পীর আঁকা ছবি। তারপর ওখান থেকে আমাদের আবার নৌকা করে আমরা চলে এলাম যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তো আমাদের মনে হলো যে আমরা এখন কি করবো বুঝতে পারছিলাম না। তো এখানে দেখলাম যে বিশাল বড় একটা পানসি, এটা একদম ঠিক সাদা পাথর থেকে 5 মিনিট দূরত্বে, এটা নতুন করেছে, একদমই 1 মাস হয়েছে। তো এত বড় যে মানে হল ঘরের মতো মনে হচ্ছিল যে মানে এখানে বড় ধরনের কোনো পার্টি হল টাইপ, এত বড় হিউজ প্লেস এবং খুবই সুন্দর করে করা, বেশি জাঁকজমকপূর্ণ করেনি, কিন্তু বড় একটা হলের ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর সামনে সুন্দর একটা মসজিদ, আবার বাইরে অনেক নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ছিল। তো আমরা সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম। খাবারের প্রাইস পানসিতে বরাবরই রিজনেবল, আর খাবারের কোয়ালিটি মান খুব মজা ছিল। আমরা চিকেন বিরিয়ানি, তান্দুরি, যেহেতু বলছিল যে ঈদের ছুটি হয়ে যাবে, ওদের প্রায় শেষের পথে ক্লোজ করে দিবে, তারপরে আমরা কিছু খাবার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে তো এই ওদের এই মজার চা, আমি চাটা হাতে নিয়ে হেঁটে হেঁটে খেলাম। আর এই সুন্দর পানসি রেস্টুরেন্টটা দেখলাম যে এইটা হচ্ছে আউটসাইডের জায়গাটা, এখান দিয়েই বাইরে ওদের ফ্রেশ রুমটা, মানে হিউজ, বিশাল, অনেক সুন্দর। তো আপনারা যদি সাদা পাথর ঘুরতে আসেন তো অবশ্যই এখানে এসে দুপুরের খাবারটা খেতে পারবেন। আমাদের যদি তখন বিকাল হয়ে গিয়েছিল। তারপর রাতারগুল যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দেখা গেল যে আরও মেঘলা হয়ে গেছে। আর এইখান থেকে আমাদের রিসোর্টটা অনেক মানে আমাদের আসতে প্রায় মোটামুটি 3.5-4 ঘন্টা লেগেছে। আবার আমরা এখানে সময় স্পেন্ড করেছি, আবার এখন যেতেও আমাদের সেম সময় লাগবে। তো আমাদের আর এবার রাতারগুল যাওয়া হলো না। তো ইনশাল্লাহ এই সুন্দর প্রকৃতির কাছে আর সৃষ্টিকর্তার কাছে বলে গেলাম যে ইনশাল্লাহ আবার আসব এবং রাতারগুল সীতাকুণ্ড দেখব। তো যাওয়ার পথটা এত সুন্দর লাগছিল, তখন তো বৃষ্টি নেই, কিন্তু মেঘলা মেঘলা ছিল। ঠিক করলাম যে যেহেতু আর রাতারগুল বা অন্য কোথাও যেতে পারছি না, তো সিলেট শহরটাই হয়তো কিছুক্ষণ থামবো। তো যাচ্ছি সিলেটের দিকে, সিলেট শহরটা, মেন সিটির দিকে। আসলে পথটা এত সুন্দর ছিল যে আমি বললাম না যে আমি এডিট করার সময় আমি কোনটা ছেড়ে কোনটা যে কাটবো বুঝতে পারছিলাম না। সেই জন্য চাচ্ছিলাম যে সবাই এই সৌন্দর্যটুকু দেখুক বা উপভোগ করুক। গন্তব্যে পৌঁছে গেলে তো গেলামই, কিন্তু পথের এই সৌন্দর্যটুকু উপভোগ না করতে পারলে আর এই ভ্রমণে আনন্দই বৃথা। তো আমরা সিলেটে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওইখান থেকে আমাদের আবার যখন রিসোর্টের দিকে যাত্রা শুরু করলাম, তখন প্রায় অনেক
অন্ধকার হয়ে গেল। তো এই অন্ধকারের ভিতরে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি, কিছুটা ভয় কিছুটা রোমাঞ্চকর। আবার যেটা বলেছিলাম যে আমাদের রিসোর্টের যে পথটা সেটা পুরোটাই ছিল একটু কাদা মাটির, একটু পাহাড়ি ভাব ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম আমাদের পরবর্তী রিসোর্ট, যেটা নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। আসলেই মানে পুরো জায়গাটা একটা জঙ্গলের ভিতর। এখানে যদি আপনি আসেন, আপনার মনে হবে যে কোনো একটা জঙ্গলের বা অরণ্যের মাঝে আপনি হারিয়ে গেছেন। রিসেপশনটাও বেশ অন্যরকমভাবে করা, ইউনিক। আমরা এখানে পৌঁছাতে 10:30 বেশি বেজে গেল। তারপরে আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, একটা লেমন জুস, ভালোই ছিল, একটু রিফ্রেশ হলাম। আর যেহেতু আমাদের লাগেজ আমরা রেখে গিয়েছিলাম, আমাদের যা ছিল সবার, তো ওরা আমাদের রুমে সেটা শিফট করে দিয়েছে। চারিদিক অন্ধকার, একটা নিস্তব্ধতা, আর শুধু ঝিঝি পোকার ডাক। একদম অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগছিল আমার। তো আমরা ছিলাম টাওয়ার বিল্ডিংয়ে, আর দুটা কাপল ভিলা ছিল, সেটা আমি সকালে দেখাবো। এখন তো অনেক রাত, অন্ধকার হয়েছে। আর এই পথটা দিয়ে গেলে রেস্টুরেন্ট। তো চলে এলাম রুমে। রুমটা বেশ বড় ছিল, আর এই যে এখানে একটা ব্যালকনি আছে, যদিও অনেক অন্ধকার, কিছুই তখন দেখা যাচ্ছিল না। আর আমাদের রুমের নামটা খুবই সুন্দর ছিল, নীলাম্বরী। শুভ সকাল সবাইকে। এক কাপ কফি হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই চোখ যেন থমকে গেল, আর মনে হলো যে আমি কোনো অরণ্যের ভিতর দাঁড়িয়ে আছি, যেখানে চারপাশে শুধু জঙ্গল, গাছপালা। আর এখনই মনে হয় জঙ্গল থেকে কোনো একটা হিংস্র প্রাণী বের হয়ে আসবে। আর তারপর এই ঝিরির পানিগুলো সুন্দর মতো শান্তভাবে বয়ে যাচ্ছে, আর বাহিরে তখনও অনেক বৃষ্টি। একরাশ মুগ্ধতা নিয়ে কফিটা দাঁড়িয়ে খেয়ে তারপর রেডি হয়ে গেলাম। তো এই যে আমাদের পাশের রুমটার নাম ছিল ছায়াপথ, আর আমাদেরটার নাম নীলাম্বরী। আর অপোজিটে যে দুটো নাম ছিল, ওই দুটো নামও কিন্তু খুব সুন্দর, একটা ঝিরি, আরেকটার নাম হচ্ছে ধারা। তা আমি নিচে নেমে যাচ্ছি যে একটু আশপাশে ঘুরে দেখব। সময় খুবই কম, আমরা আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো এই রিসোর্টটা বেশি সময় আমরা থাকতে পারিনি, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। তা আমি বের হয়ে দেখলাম যে তুমুল বৃষ্টি। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরও এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রওনা হলাম যে সামনে একটু ঘুরে দেখব। জায়গাটা খুব বেশি বড় না, কিন্তু খুবই সুন্দর, ইউনিক। এই যে আমাদের বিল্ডিংটা, এটা 3তলা ভবন, আমরা ছিলাম দোতলায়। রাতে যেখান থেকে আমরা চেক ইন করে রিসেপশন থেকে এসেছিলাম, ঠিক ওইটার দিক থেকেই যাচ্ছি। তো আমি এই রিসোর্টটা অরণ্যের দিনরাত্রি, এটার ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে দেখতে পারেন এবং ঘুরে যেতে পারেন। আর আমি আগে দেখেছিলাম ওদের এই রুমগুলো, ওদের সঙ্গে কথা হয়েছিল। কাপল ভিলাগুলোতে এই যে দুটো কাপল ভিলা পাশাপাশি, ওইখানে আমরা তো 4 জন করে মোট দুটো রুমে 8 জন ছিলাম। তো ওখানে আবার একটা কাপল রুম। এই রুমগুলো কিন্তু ভীষণই সুন্দর, আর জায়গাটা ইউনিক। ওদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে এসি ভাগ আর একটা হচ্ছে নন এসি। তো নন এসি যেটা, ওখানে অনেক কটেজ ছিল, কিন্তু সময়ের অভাব আর বৃষ্টির কারণে আমি ওটা যেতে পারিনি, তো আর দেখানো হলো না। তো এই যে এখানে দেখেন, এই যে একটা ভিলা, আর পাশে আরেকটা, দুটোই। আর নন এসিগুলোর প্রাইস এখানে যে ভিলাগুলো তার চেয়ে কমই হবে। তো পার নাইট 6,500 করে ছিল, আর সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। খারাপ না, ভালোই। মনে হয় যে যদি আপনি একদম নেচারের সঙ্গে একটা ভিন্ন ধরনের অনুভূতি পেতে চান, যে আমার কাছে মনে হচ্ছে পুরোটা একটা জঙ্গলের বাগান বাড়ির মতো, খুবই সুন্দর, একদম এক্সেপশনাল। আমার কাছে ভালো লেগেছে। এসে যদি ঘুরে দিতে চান তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।
বিশেষ সময় ওদের সবসময় একরকম থাকে না, প্রাইস মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, কথা বলে নিয়ে নিতে পারেন। এই যেটা আমাদের বিল্ডিংটা, এটা তো 3 তলা পর্যন্ত দেখা যাচ্ছে, আমরা দোতলায় ছিলাম। সামনে এই সেতুটা দিয়ে সামনের দিকে গেলে ওদের রেস্টুরেন্টটা। তো রাতে আমি যখন দেখালাম তখন এখানে লাইটিং ছিল, তখনও খুব সুন্দর লাগছিল, আর দিনের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। দুই দিকে বাঁশ ঝাড় দিয়ে সুন্দর করে এই জায়গাটা, একদমই ভিন্ন একটা সৌন্দর্য এখানে। এই সুন্দর চারিদিক শুধু সবুজ গাছ, ওই সামনে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। একটু অন্যরকম আর কি, আপনার মনে হবে যে এখানে আপনি যদি মনে করেন এসি বা লাক্সারি, সেরকম কিছু না, একদমই প্রকৃতির মাঝে আপনি সময় কাটাতে চাইলে অবশ্যই আপনার ভালো লাগবে। তো আমরাও এখানে এই বেসটাতে অনেকক্ষণ হাঁটলাম, ছবি তুললাম। তখন মোটামুটি বৃষ্টি কমে আসলো। এই যে ফুল চারিদিকে, শুধু সুন্দর সুন্দর ফুল, কত নাম না জানা ফুল। রিসোর্টটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু চারিদিক এমন ভাবে করা যে আপনার, আমার মনে হয় আসলে অবশ্যই ভালো লাগবে। এই যে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, একদমই চারিদিকে খোলামেলা, শুধু ফ্যান আছে, কোনো গ্লাস নেই। তো ওয়েদার এত ভালো ছিল যে আমাদের মোটামুটি ফ্যান অন করতে হচ্ছিল না, ঠান্ডা লাগছিল। তো রেস্টুরেন্টের বাইরে একটু জায়গা আছে, এখানে হয়তো বসা যায় চেয়ার নিয়ে, কিন্তু বৃষ্টি ছিল তাই চেয়ারের ব্যবস্থা করেনি ওরা এখানে। তো আমি অনেক ভোরেই চলে এসেছিলাম, তখন ওদের ব্রেকফাস্ট রেডি হয়নি। তা আমিও সেই সুযোগে প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, বৃষ্টির সঙ্গে খেললাম, খুব মজা করছিলাম আমি নিজেই। তো চলে এলো আমাদের লেমন জুস। প্রথমেই দিয়েছে এটা একটা লেবুর শরবত। আমার কাছে কিন্তু ওদের এই শরবতটা খুব মজা লেগেছে। আমরা সেটা নিয়ে আবার কিছুক্ষণ ছবি পোস্ট দিলাম, ভালোই মজা করছিলাম। তারপর এখান থেকে আমাদের যেটা হচ্ছে যে বুফে খাবার ছিল না, ওদের একটা কমপ্লিট মিল ওরা রেডি করে দিয়েছিল, যেটা মানে বেশ মজার ছিল, মানে সব কিছুই এটাতে ছিল। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এই টিস্যু রাখার এটা খুবই ভালো ছিল, অরণ্যের দিনরাত্রি লেখা, কাঠের একটা একটু ইউনিক স্টাইলে করা। তোমাদের ব্রেকফাস্টটা সার্ভ করা হলো। একটা প্লেটে মোটামুটি সবই ছিল, ডিম ভাজি, একটু ডাল, পরোটা, এক পিস তরমুজ, মালটা, 2 পিস ব্রেড, জ্যাম, বাটার, আর 2 পিস সুজির হালুয়া। মানে ব্রেকফাস্টটা বুফে না হলেও মোটামুটি কিন্তু সব কিছু ওরা এখানে দিয়েছে। আর সকালে তো 1 গ্লাস শরবত দিয়েই ছিল, লেবুর শরবত, আর শেষে ছিল একটা অনেক মজার চা। তো আমরা ব্রেকফাস্টটা খুব মজা করে খেলাম। বাইরে ছিল তখন ঝিরিঝিরি বৃষ্টি। এই সুন্দর প্রকৃতির সাথে দাঁড়িয়ে 1 কাপ চা, সুবহানাল্লাহ। ভালো লাগলো, অনেক মজা করলাম, এতদিনে আমাদের এনজয় করলাম, আলাদা একটা আনন্দ যোগ করেছে আমাদের এই একদম ন্যাচারাল বৃষ্টির কাছে আমরা পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন শেষ যাওয়ার পালা। তো আমরা নাস্তা শেষ করে এই সুন্দর জায়গাটাকে বিদায় জানিয়ে রওনা হলাম আমাদের বাড়ির পথে। তো আমাদের সব কিছু রেডি ছিল, গোছানোই ছিল, জাস্ট আমরা চেক আউট করে গাড়িতে উঠে গেলাম, এবং যাওয়ার পর আবার সেই সুন্দর অরণ্যের ভিতর দিয়ে যাচ্ছি। পথটা মোটেই সহজ ছিল না, এটা মাথায় নিয়ে যেতে হবে যে স্মুথ না, কিছুটা জায়গা একটু ভাঙা থাকতে পারে, তো এটা আপনারা মাথায় নিয়ে যাবেন। আর এরপরে চলে যাচ্ছি সুন্দর রাস্তা ধরে। তো এবার আমরা যাওয়ার পথে হয়তো চা বাগানে নামবো, তো চলেন যাই। এই পথ দিয়ে যাচ্ছি আর দুটো গানের লাইন মনে হচ্ছে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই জায়গাগুলো দেখলে সত্যি মনে হয় যে
আমাদের দেশটা আরও 10টা দেশের যে অনেকই সুন্দর, শুধু অভাব এটাকে যত্ন করে রাখার। তো আমরা যাচ্ছি যে একটা চা বাগানে যাব এবং কিছুক্ষণ থেমে ওখানে হয়তো চা খাবো। তো আমাদের প্রিয় হালিম আপা বললো যে আজকে তোমাদেরকে চা খাওয়াবো। প্রথম আমরা এখানে একটা চা বাগানে নেমেছি, এখানে কিছুক্ষণ ছবি তুলে আমরা আবার রওনা দিব আমাদের নেক্সট গন্তব্যে। সুন্দর কোনো কিছু একা উপভোগ করতে ইচ্ছে করে না, তাই আমি এই সুন্দর দৃশ্যটুকু আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য বেশি এডিট করতে পারলাম না, সবই দেখাচ্ছি। কারণ কি আমার হচ্ছে সুন্দর, শুধু আমি একাই দেখবো কেন, একসঙ্গে ঘুরে ঘুরে দেখব। তো চলেন দেখি সুন্দর চায়ের বাগানগুলো। তো আমরা চলে এলাম, আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এলো। এখানে আমরা কিছু দূর হেঁটে একটা চায়ের বাগান আছে, সেখানে যাব প্রথমে। তো এই যে চায়ের বাগান, তো আমরা এখানে সবাই নেমে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে হালিম আপা বলল যে আমাদের সবাইকে এখানে চা খাওয়াবে। আমরাও খুব খুশি হয়ে গেলাম। তো আমাদের ড্রাইভারই আমাদেরকে সবসময় গাইড করছিল এবং উনি একজন খুবই ভালো মানুষ ছিল। তো আমরা অপেক্ষা করছি চায়ের জন্য। তো এবং রিভিউ দিব কেমন, এবং আজকের এই চায়ের স্পন্সর হালিমা আপা। সরাসরি চায়ের বাগানে বসে আছি এবং চায়ের বাগানের কাছে দাঁড়িয়ে সেই বাগানেরই চা খাচ্ছি। ভাবতে পারেন একটা অন্যরকম অনুভূতি। এবং আমার কাছে দার্জিলিং, শ্রীলঙ্কা যে কোনো দেশের চায়ের চেয়ে আমাদের দেশের চাটাই বেশি মজা লাগে, অনেক মজা। তো থ্যাঙ্কস হালিমা আপা। তো চা শেষ করে আমরা আবার রওনা দিলাম এবং প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলছি বাড়ির পথে। কি সুন্দর এই পথ, কি সুন্দর এই দৃশ্য, সুবহানাল্লাহ। আর যদি আপনারা এই সুন্দরটুকু উপভোগ করতে চান আর আমার সঙ্গে আরও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কারণ আমি আপনাদের সবাইকে নিয়েই ঘুরতে চাই। আর আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সঙ্গে উপভোগ করতে চাই। কিছুক্ষণ পর আবার শুরু হলো ঝুম বৃষ্টি, রীতিমতো ঝড় শুরু হয়ে গেল। তো সুবহানাল্লাহ, খুবই একটা সুন্দর দৃশ্য। ঝড়ের মধ্যে দিয়ে আমরা সেই দুর্গম পথ পাড়ি দিচ্ছি। তো আমাদের বাড়ি ফেরার তাড়া সবারই। তো আমরা আবার যাওয়ার পথে সেই জান্নাত রেস্টুরেন্টটাই থেমেছিলাম। তো এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই আমরা সবাই ঠিক করলাম খিচুড়ি খাবো। তো চলে এসেছে আমাদের সেই ভুনা খিচুড়ি, একটা চিকেন খিচুড়ি, সঙ্গে ডিম ছিল। খিচুড়িটা মজা হলেও এটা অতিরিক্ত দাম, 370 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাই আমরা সবাই এটা নিয়ে একটু কমপ্লেন করেছিলাম। তারপরে আমরা খেলাম জান্নাতের সেই জান্নাতি চা। আর এই যে হালিমা আপা মুখে কাপড় দিয়ে ঘুমাচ্ছিল, আমরা মজা করতে করতে বাড়ি পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এবং অনেক সুন্দর একটা ট্রিপ শেষ হলো এখানে। এমন নতুন নতুন ভ্রমণের গল্পগুলো জানতে অবশ্যই ট্রাভেল উইথ তাহমিনার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফেজ।